হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম আমরা খুব তাড়াতাড়ি শুরু করব আমাদের প্রিপারেশন। তো এসএসসি ক্লাস 9, 10 এবং 11, 12 দুটোর জন্যই আলাদা আলাদা ক্লাস থাকছে আমাদের অ্যাপে। তার মধ্যে কিছু কমন পার্টও থাকে। দেখো, আজকে যেটা আমরা শুরু করব সেটা হলো ভেক্টর। ভেক্টরের যে কমন অংশটা, সেই কমন অংশটা আজ আমরা পড়ব। সেকেন্ড ক্লাসে থাকবে 11, 12 এর জন্য যে এক্সট্রা পার্ট থাকে, তার মানে ডাইভারজেন্স, কার্ল, স্টোকস থিওরাম বা গ্রিনস থিওরাম, এই অংশগুলো আমরা পরের ক্লাসে করব, ভেক্টরের সেকেন্ড পার্টে করব। তো ভেক্টরের ফার্স্ট পার্টটা আমরা শুরু করছি। তো শুরু করার আগে একদম প্রথমে জানতে হবে এই ভেক্টর কোয়ান্টিটি কি। তো আমরা জানি ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, দ্য কোয়ান্টিটি দ্যাট উই ক্যান মেজার, মানে যে সমস্ত কোয়ান্টিটি গুলোকে আমরা মাপতে পারি তাদেরকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো হতে পারে? মাস, লেন্থ, টাইম, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, হোয়াটএভার, অনেক কিছু হতে পারে। এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে মেইনলি দুটো পার্টে ভাগ করা হয়, একটা হয় স্কেলার আর একটা হলো ভেক্টর। স্কেলার কোনগুলো? যে সমস্ত কোয়ান্টিটি গুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড মানে ভ্যালু মানে মান থাকে, কিন্তু কোনো ডাইরেকশন থাকে না, তাদেরকে বলা হচ্ছে হলো স্কেলার কোয়ান্টিটি। আর যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড মানে মান আছে এবং তার সাথে ডাইরেকশন বা দিকও আছে, তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। চলো দেখি। দেখো, ভেক্টর কোয়ান্টিটি মানে কি বলেছিলাম? তার ম্যাগনিটিউডও থাকবে, তার ডাইরেকশনও থাকবে। কিন্তু যদি আমরা স্কেলার কোয়ান্টিটি নিই, স্কেলারের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ম্যাগনিটিউডটাই থাকবে, কোনো রকম ডাইরেকশন থাকবে না। তাহলে আমরা আমাদের প্রথম কাজ যেটা, বেশ কিছু এক্সাম্পল মনে রাখতে হবে, ভেক্টরের এক্সাম্পল এবং স্কেলারের এক্সাম্পল। সাধারণত এরকম কোশ্চেন আসতে পারে যে চারটে অপশন দেওয়া থাকলো, সেই চারটে অপশনের মধ্যে কোনগুলো, হয়তো বলে দিল কোনটি ভেক্টর বলো বা কোনটি স্কেলার বলো। তাহলে এইগুলো জানতে গেলে আমাদের যত রকমের স্কেলার বা ভেক্টর আছে সেগুলোকে একদম পরিষ্কার আইডেন্টিফাই করে রাখতে হবে যে কে কে স্কেলার, কে কে ভেক্টর। আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, আশা করা যায় আমাদের এক্সাম্পল গুলোর মধ্যে সমস্ত রকম ভেক্টর বা স্কেলার কোয়ান্টিটি গুলো কভার হয়ে যাবে। তো দেখো, কি কি স্কেলার কোয়ান্টিটি হতে পারে। আমরা প্রথমে বলবো স্কেলার কোয়ান্টিটির লিস্ট গুলো। স্কেলার কোয়ান্টিটিতে সবার প্রথমে তোমরা মনে রাখবে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস কোনগুলো? এই 7টা যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হলো মাস মানে ভর, লেংথ, টাইম, এই তিনটে একদম বেসিক, প্লাস আরো 4টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়। কি কি? ইলেকট্রিক কারেন্ট, আচ্ছা, টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি যেটাকে আমরা লুমিনাস ইন্টেন্সিটি বলি, আর লাস্ট ওয়ান হলো কোয়ান্টিটি অফ ম্যাটার, যার এসআই ইউনিট হলো মোল, কোয়ান্টিটি অফ ম্যাটার। তাহলে এই যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিন্তু মনে রাখতে হবে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, আরো কিছু বেসিক যে কোয়ান্টিটি আছে, যেমন ধরো যে কোনো কোয়ান্টিটির সাথে যদি দেখো পোটেনশিয়াল টার্মটা আছে, তাহলে বুঝবে সেটা স্কেলার কোয়ান্টিটি। কেন পোটেনশিয়াল টার্ম থাকলে স্কেলার কোয়ান্টিটি? কারণ যে কোনো পোটেনশিয়াল মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক ডান পার ইউনিট মাস হতে পারে, ওয়ার্ক ডান পার ইউনিট কি বলে চার্জ হতে পারে, এটা হলো পোটেনশিয়াল। তাহলে যে কোনো কাইন্ডের পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আর কি কি হতে পারে? ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এগুলো সবাই কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আরেকটা প্রেসার, প্রেসার স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। দেখো, এই প্রেসার আর ইলেকট্রিক কারেন্ট, এদের কিন্তু ডাইরেকশনও আছে, আবার ভ্যালু মানে ম্যাগনিটিউডও আছে। অ্যাকর্ডিং টু ডেফিনেশন কি ছিল? ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বোথ যদি থাকে তখন তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি।
তাহলে এই ইলেকট্রিক কারেন্ট এবং প্রেসার এদের কিন্তু দুজনেরই ম্যাগনিটিউড আছে, আবার ডাইরেকশনও আছে। তাহলে এদেরকে আমরা কেন ভেক্টর বলছি না? তার কারণ ভেক্টর হতে গেলে শুধুমাত্র এই বেসিক ডেফিনেশনটা মানলে হয় না। ভেক্টর হতে গেলে আরো দুটো একটা কন্ডিশন আছে, সেটা হলো ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হয়। এই প্রেসার এবং ইলেকট্রিক কারেন্ট এরা কিন্তু ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না, সেজন্য প্রেসার এবং ইলেকট্রিক কারেন্টকে কিন্তু আমরা ভেক্টর বলবো না, একে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। আচ্ছা, এবার চলে আসো বেশ কিছু ভেক্টরের এক্সাম্পল। এগুলো তো ম্যাক্সিমাম সবগুলোই দেখতে পেলে স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল কি নেবো দেখো। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল ফোর্স, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক, যে কোনো রকম ফিল্ড, সেটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, কিংবা গ্র্যাভিটেশনাল ফিল্ড হতে পারে, যে কোনো রকমের ফিল্ড, এগুলো হলো ভেক্টর কোয়ান্টিটি। আর আরো কিছু ভেক্টর কোয়ান্টিটি আমরা পড়বো, যদি ভেক্টরের সাথে সাথে থাকো, ভেক্টরের সাথে সাথে থাকলে দেখতে পাবে সমস্ত এক্সাম্পল তো ভেক্টর নিয়েই হবে, তাহলে ভেক্টরের আরো অনেক এক্সাম্পল এর মধ্যে আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রথমে দেখো এক্সাম্পলে আমরা প্রেসার ইলেকট্রিক কারেন্টের গল্পটা বলে দিলাম, আশা করি কোনো প্রবলেম নেই। এইবার কতগুলো বেসিক ভেক্টর রিলেটেড ডেফিনেশন আছে, যেমন অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর কোন ভেক্টরকে বলে? যে কোনো একটা ভেক্টর মনে করো এরকম ভাবে আমি অ্যারো দিয়ে দেখালাম, এর ভ্যালু হলো এ। এবার এই ভেক্টরটার অপোজিট ভেক্টর মানে হলো এর সেম ভ্যালু হবে কিন্তু ডাইরেকশনটা ঠিক অপোজিট হবে। তাহলে কি বলা যায়? একটা ভেক্টর এ, তার অপোজিট ভেক্টর হবে এ ভেক্টরই হবে, শুধু ডাইরেকশনটা অপোজিট ডাইরেকশনে বলে এখানে শুধু একটা মাইনাস চলে আসবে। এরপর কি আছে? কোলিনিয়ার ভেক্টরস। কোলিনিয়ার ভেক্টরস মানে সাধারণত আমরা বুঝি হলো যে সমস্ত ভেক্টর গুলো কো মানে একই লাইন বরাবর। এবার ভেক্টরের ক্ষেত্রে একটা অদ্ভুত মজার ব্যাপার হলো প্যারালাল ভেক্টরকেও কিন্তু আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো। প্যারালাল ভেক্টর মানে কিন্তু একই লাইনে নয়, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, সেজন্য কি হচ্ছে প্যারালাল ভেক্টরও কিন্তু অবশ্যই কোলিনিয়ার ভেক্টর। এবার এই প্যারালাল ভেক্টর কিংবা একই লাইন বরাবর ভেক্টর, এদের ভ্যালু ইকুয়ালও হতে পারে, আনইকুয়ালও হতে পারে, এটা কোনো ফ্যাক্টর নয়। নেক্সট চলে আসো কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর মানে যে ভেক্টর গুলো একই প্লেনের মধ্যে থাকে তাকে বলা হচ্ছে হলো কোপ্লেনার ভেক্টর। এই কোপ্লেনার ভেক্টর থেকে আমাদের লাস্ট ইয়ার মানে লাস্ট যে এসএলএসটি 11-12 এর জন্য হয়েছিল, সেখানে একটা কোশ্চেন ছিল, তিনটে ভেক্টর দেওয়া ছিল, সেখানে তার কোপ্লেনারিটি নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা আমরা একটু লাস্টের দিকে আসবো। এরপর ভেক্টর পড়তে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাগবে সেটা হলো ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে কোনো ভেক্টরের ডাইরেকশন পার্টটাকে। মনে করো একটা ভেক্টর বললাম এ, তাহলে এই ভেক্টরের অ্যাকচুয়ালি দুটো পার্ট হবে, কি কি? এক হলো আমরা বলেছি এর ম্যাগনিটিউড হবে, আর একটা হলো ডাইরেকশন হবে। এর যে ম্যাগনিটিউড হবে সেটাকে এরকম এ মড দিয়ে লেখা হয়, আর এর যে ডাইরেকশন হবে সেটাকে এরকম এ ক্যাপ দিয়ে লেখা হয়। এই যে এ ক্যাপ দিয়ে যে অংশটা লেখা হলো এটাই হলো এর ইউনিট ভেক্টর। চলো পরের স্লাইডে। ওকে, এখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কেমন কোশ্চেন হতে পারে। হুইচ ওয়ান ইজ আ ভেক্টর কোয়ান্টিটি? পোটেনশিয়াল। দেখো এই পোটেনশিয়ালটা আমি কমনলি বলে রেখেছি, এই পোটেনশিয়ালটাতে ইলেকট্রিক পোটেনশিয়ালও দেওয়া থাকতে পারে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল থাকতে পারে, ম্যাগনেটিক পোটেনশিয়াল থাকতে পারে, যে কোনো পোটেনশিয়াল থাকতে পারে। তাহলে এই একটা অপশন পোটেনশিয়াল, ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট ডেন্সিটি, প্রেসার, এর মধ্যে কে ভেক্টর কোয়ান্টিটি। এই পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি প্রথমে বলে রেখেছিলাম, যে কোনো পোটেনশিয়াল স্কেলার। ইলেকট্রিক কারেন্ট এবং প্রেসার এরা স্পেশালি ইলেকট্রিক স্কেলার কোয়ান্টিটি। তার কারণ কি বলেছিলাম? এরা ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না। কারেন্ট ডেন্সিটি ভীষণ কনফিউজিং একটা টার্ম। এই কারেন্ট ডেন্সিটি আমরা জানি ইলেকট্রিক কারেন্ট স্কেলার কোয়ান্টিটি,
তাহলে সেখান থেকে মনে হচ্ছে যে কারেন্ট ডেন্সিটিও ইলেকট্রিক্যাল স্কেলার কোয়ান্টিটি হতে পারে, কিন্তু মনে রাখবে এই কারেন্ট ডেন্সিটি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। জেনারেলি কারেন্ট ডেন্সিটি কিরকম, জে দিয়ে লেখা হয়ে থাকে বা অন্য কোনো সিম্বল দিয়ে লেখা যেতেই পারে, এটা একটা জেনারেল সিম্বল। আশা করি সমস্যা নেই। তাহলে এখানে আনসার হবে এই কারেন্ট ডেন্সিটি। নেক্সট, ওকে, এইবার আমরা যেটা যাব সেটা হলো ভেক্টরের যে অ্যালজেব্রা, বারবার বলছিলাম এই ভেক্টর অ্যালজেব্রা মানে হলো সোজা কথাই ভেক্টরের ক্যালকুলেশন। তো ভেক্টর অ্যালজেব্রাতে বা ভেক্টরের মোট কি কি অপারেশন বা ক্যালকুলেশন হয়? ভেক্টরের যোগ করা যায়, ভেক্টরের বিয়োগ করা যায়, ভেক্টরের গুণ করা যায়, ভেক্টরের ভাগ কিন্তু করা যায় না। মনে থাকবে, ভেক্টরের ভাগ হয় না। এখানে তোমরা এতক্ষণে অনেকে ভাবছো যে ভেক্টরের তো বিয়োগ করা যায় না স্যার, কেন বিয়োগ লিখেছে? আসলে তা নয়, ভেক্টরের বিয়োগটা করা যায়, কিন্তু ভেক্টর বিয়োগের কোনো ডাইরেক্ট মেথড নেই। ভেক্টর বিয়োগটা করতে হয় ভেক্টর যোগের ফর্মুলা ইউজ করে। তাহলে এই হলো ভেক্টর অ্যালজেব্রা। আমরা এখানে যেটা পড়বো, আমাদের সিলেবাসে এই তিনটেই পড়তে হবে: ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের এই যে সাবট্রাকশন, আর ভেক্টরের মাল্টিপ্লিকেশন। ভেক্টর অ্যাডিশন মানে ভেক্টর রেজাল্ট্যান্ট ক্যালকুলেশন, ভেক্টরের সাবট্রাকশন মানে রিলেটিভ ভেক্টর ক্যালকুলেশন, আর ভেক্টরের মাল্টিপ্লিকেশন মানে হলো ভেক্টর প্রোডাক্ট, যার দুটো ভাগ আছে, একটা স্কেলার প্রোডাক্ট মানে ডট গুণ, আর একটা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যেটাকে আমরা বলি ক্রস গুণ। তো সবার প্রথমে আমরা চলে আসবো ভেক্টর অ্যালজেব্রার একদম প্রথম অংশটা, মানে ভেক্টর অ্যাডিশন। মনে করো আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে এইভাবে লিখবো, ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এই ভেক্টরের প্লাসকেই কিন্তু মানে ভেক্টরের অ্যাডিশনকেই বলে ভেক্টরের রেজাল্ট্যান্ট বা ভেক্টরের লব্ধি নির্ণয়। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে প্লাস করলে ভেক্টরের একটা নতুন যে রেজাল্ট পেলাম, রেজাল্ট্যান্ট বা লব্ধি, সেটা হলো আর। এবার এর প্লাস কিভাবে করা হয় সেটা দেখব। এর প্লাস করার জন্য মানে অ্যাডিশন করার জন্য আমাদের কাছে দুটো তিনটে সূত্র আছে। প্রথম কথা হলো, একটাকে বলা হয় ল অফ ট্রায়াঙ্গেল, তারপর হলো ল অফ প্যারালেলোগ্রাম, আরো একটা ফর্মুলা আছে বা ল আছে, সেটাকে আমরা বলে ভেক্টরের বহুভুজ সূত্র। তো বহুভুজ সূত্র যেটা মানে লজ অফ পলিগন, ওটা আমাদের দরকার নেই। আমাদের মেইনলি এই দুটো পড়তে হবে, লজ অফ ট্রায়াঙ্গেল আর ল অফ প্যারালেলোগ্রাম। এখান থেকে শুধুমাত্র কনসেপ্ট পড়তে হবে। কেন কনসেপ্ট বলছি? কারণ যত যে লটাই নিয়ে থাকি, ল অফ ট্রায়াঙ্গেল, প্যারালেলোগ্রাম বা পলিগ্রাম, ফাইনালি কিন্তু রেজাল্ট আমাদের একই দেবে। তাহলে রেজাল্ট কি হবে সেটা আমরা পরের পেজে দেখছি, আগে ল গুলো একটু বলে নিই। প্রথমে ল অফ ট্রায়াঙ্গেল দেখো, বলছে যদি দুটো ভেক্টর থাকে, ধরো এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এবং এই ভেক্টর দুটোকে যদি আমরা একই ডিরেকশনে মানে একই ক্রমে নিই, তাহলে আমরা যদি অপোজিট একটা ভেক্টর পাবো, যেটা দেখো এই ক্রম, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই যে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ লাস্ট ওয়ান, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরা যাবে না, কারণ আমি যদি এই দুটোর রেজাল্ট্যান্ট ধরি তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট হবে এই থার্ড ওয়ান। থার্ড ওয়ানটা কিন্তু অবশ্যই অপোজিটে নিতে হবে। অপোজিট মানে কিরকম? এইটা খেয়াল করো, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা কিন্তু ক্লকওয়াইজ নিতে হবে। তার মানে এই হিসাবটা হবে না। এই হলো আমার রেজাল্ট। আচ্ছা, ল অফ প্যারালেলোগ্রামে কি হবে? ল অফ প্যারালেলোগ্রামে বলছে যদি আমার দুটো ভেক্টর থাকে, এইদিকে একটা আর এদিকে একটা, তার মানে হলো কি একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড হলো আমার দুটো ভেক্টর, তাহলে এই দুটোর যে রেজাল্ট্যান্ট হবে সেটা হবে এর যে ডায়াগোনাল সেটা। তাহলে এখান থেকে শুধু স্টেটমেন্টটা একবার মনে রাখবে, আমরা ডাইরেক্টের ক্যালকুলেশনে চলে যাই। আচ্ছা দেখো, এখানে আমার একটা ভেক্টর আছে এ, এদিকে নিলাম, এখানে একটা ভেক্টর বি এদিকে নিলাম, এই দুটোর রেজাল্ট্যান্ট হলো আর এটা। আর আমার এ আর বি ভেক্টর যে দুটো আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ধরে নিলাম এই যে আলফা।
আর এই থিটা কোণটা কি এটা পরে বোঝাচ্ছি। তাহলে আপাতত আমাদের যেটা জানতে হবে, আমাদের যে মেইন ভেক্টর দুটো আছে এ আর বি, এদের মধ্যে অ্যাঙ্গেল হলো আলফা। তাহলে এদের রেজাল্ট্যান্ট কি হবে? এদের রেজাল্ট্যান্ট দেখো আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, উপরে একটা স্কোয়ার রুট। আচ্ছা, অ্যাঙ্গেলটা খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা কিসের জন্য? দেখো, দুটো ভেক্টরের যে রেজাল্ট্যান্ট হবে, নিশ্চয়ই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে সেই রেজাল্টের একটা ভ্যালু আছে এবং ডাইরেকশন আছে। তার ভ্যালুটা হলো এটা, ভালো কথা। তাহলে ডাইরেকশন কি হবে? তার ডাইরেকশন অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল দিয়ে দেখানো হবে। আমি বললাম আমার রেজাল্ট্যান্টের ভ্যালু এসছে এটা, এবং এ ভেক্টরের সাথে রেজাল্ট্যান্টটা একটা সার্টেন অ্যাঙ্গেল, ধরো থিটা কোণে আছে। তাহলে আমার রেজাল্ট্যান্টের বা রেজাল্টের ডাইরেকশন মানে কিন্তু আসলে এই অ্যাঙ্গেলটা বের করাটাই হলো রেজাল্টের ডাইরেকশন। তারপরে এই অ্যাঙ্গেল কিভাবে ক্যালকুলেট করব? এই অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য ধরো এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে এখানে থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। এখানে এটাকে মনে রাখার একটা সহজ উপায় আছে। কি সেই সহজ উপায়? তোমরা দেখো, এই যে থিটা অ্যাঙ্গেলটা, আমার রেজাল্টের সাথে থিটা অ্যাঙ্গেলটা কার সাথে? এ এর সাথে না বি এর সাথে? এটা আছে হলো এ এর সাথে অ্যাঙ্গেল। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে এখানে সিঙ্গেল থাকবে। আর আরেকজন কে আছে? বি। তাহলে বি এখানে, বি এখানে। আর এটা যেহেতু ট্যান, এটা মনে রাখার জন্য বলছি, তাহলে ট্যান মানে আমরা জানি সাইন বাই কজ। তাহলে এইভাবে মনে রাখা যেতে পারে। আচ্ছা, আমার যদি এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হতো, এই অ্যাঙ্গেলটা মনে করো কিছু একটা ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হলো আমার এক্স। তাহলে এই অ্যাঙ্গেলটা কার সাথে? এ এর সাথে না বি এর সাথে? দেখতেই পাচ্ছো এই অ্যাঙ্গেলটা হলো বি এর সাথে। তাহলে বি এর সাথে যদি এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে বের করব? তখন আমার এক্স ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স অ্যাঙ্গেলটা কার সাথে? বি এর সাথে। তাহলে এখানে বি সিঙ্গেল থাকবে। তাহলে আরেকজন কে আছে? এ। তাহলে এইখানে এ লিখলাম, এখানে এ লিখলাম। আর এটা বলেছিলাম ট্যান মানে সাইন বাই কজ। আর মেইন অ্যাঙ্গেলটা কত? আলফা। তাহলে এই আলফা এখানেও হবে আলফা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা হলো রেজাল্ট্যান্টের কিভাবে ভ্যালু বের করতে হয়, বা রেজাল্ট্যান্টের কি করে ডাইরেকশন বের করতে হয়। নেক্সট। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম এখানে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ল দুটো। বলছে ভেক্টর এ প্লাস বি ইকুয়াল টু ভেক্টর সি, আর একটা জায়গায় বলা হলো এ প্লাস বি ইকুয়াল টু সি। এই দুটোর ডিফারেন্স আগে বুঝতে হবে। এখানে কিন্তু দেখো ভেক্টর সাইন দেওয়া আছে, আর এইগুলোতে কিন্তু ভেক্টর সাইন নেই। তার মানে এই যে ভেক্টর সাইন নেই, এই ভেক্টর সাইন নেই মানে এরা স্কেলার কোয়ান্টিটি, মানে নর্মাল ক্যালকুলেশন হবে এদের। আর এক্ষেত্রে আমাদের ভেক্টর অ্যালজেব্রা ইউজ হবে। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, বের করতে হবে কি? দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ কত বের করতে হবে। অ্যাকচুয়ালি এই আনসার হবে 0। তো দেখা যাক কিরকম ভাবে বের করা হয়। দেখো, আমার প্রথম লাইনে দেওয়া আছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি। তাহলে এই যে মাঝখানে প্লাসটা আছে, এটা নিশ্চয়ই ভেক্টর প্লাস, মানে ভেক্টর এডিশন। আর ভেক্টর এডিশনের ক্ষেত্রে জাস্ট আগের পেজে তোমরা দেখে নিলে এ আর বি এর রেজাল্টেন্ট হয় এটা। তাহলে এই ভ্যালুটাই ওখানে ডাইরেক্ট বসে যাবে। তাহলে এই ভ্যালুটা হবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফা হলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল আমরা মানছি, ইকুয়াল টু ভেক্টর সি এর যে ভ্যালু, এটা তো সি হবে। বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এই রুটটা উঠে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা, এটা এখানে থাক। সেকেন্ড আর একটা ইনফরমেশন দেখো আমাদের কাছে আছে এ প্লাস বি ইকুয়াল টু সি, লিখলাম এটা। তাহলে এটা কি আছে? এটা তো স্কেলার কোয়ান্টিটি, এখানে তো কোনো ভেক্টর ফর্ম নেই। তাহলে এর ক্যালকুলেশন নর্মাল ক্যালকুলেশন হবে, মানে স্কেলার অ্যালজেব্রা হবে। দুদিকে স্কোয়ার করে দিলাম, দিলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু সি স্কোয়ার। এবার এই দুটোকে কম্পেয়ার করো। এই দুটোকে কম্পেয়ার করলে দেখাই যাচ্ছে যে এখানে 2ab এর সাথে cos আলফা আছে, এখানে 2ab এর সাথে কিছু নেই মানে 1 আছে। তাহলে cos আলফা ইকুয়াল টু হবে 1। তাহলে 1 মানে তো cos 0।
cos 0, তাহলে আলফা ইকুয়াল টু হবে 0। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এটা এক ধরনের প্রবলেম হতে পারে। নেক্সট আরেকটা দেখো, at what condition two equal vectors have the same resultant? ভালো করে খেয়াল করো, at what condition মানে কি শর্তে two equal vectors, দুটো ইকুয়াল ভেক্টরস have the same resultant? আমরা জানি দুটো ভেক্টর যদি a আর b হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট হবে r ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। কি বের করতে বলেছে? টু ইকুয়াল ভেক্টরস, তার মানে আমাদের এ আর বি এর ভ্যালুটা ইকুয়াল, হ্যাভ দ্য সেম রেজাল্ট্যান্ট মানে আর এর ভ্যালুটাও ইকুয়াল। তাহলে টু ইকুয়াল ভেক্টর আমরা ধরলাম প্রথমটা এক্স পরেরটাও এক্স, আর যে রেজাল্ট্যান্ট হবে তাহলে সেটা তো সেম রেজাল্ট্যান্ট, তাহলে সেটাও এক্স। তাই যদি হয় তাহলে আর এর জায়গাতে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, এখানেও এক্স হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কজ আলফা। এবার স্কোয়ার করো, তাহলে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু, এখানে স্কোয়ার রুট উঠে গেল, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x² কজ আলফা। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে 2x² কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে 1 প্লাস কজ আলফা। এই x² উড়িয়ে দাও, তাহলে উড়িয়ে দিলে এখান থেকে আসবে দেখো কজ আলফা ইকুয়াল টু -হাফ, -হাফ মানে কস 120 ডিগ্রি, তার মানে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো এই কজ আলফা যে কজ মানে -হাফ, যেটা -হাফ যে কজ 120 ডিগ্রি, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হয়। সাধারণত আমরা কি করি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো মনে রাখি, কিন্তু কজের ক্ষেত্রে কজ 120 ডিগ্রি খুব ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু, সেজন্য এটা আমাদের মনে রাখতে হবে। চলো, আশা করি এটা হচ্ছে। তাহলে এখানে কি কন্ডিশন হবে? এখানে কন্ডিশন হলো এই ভেক্টর দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটা অবশ্যই 120 ডিগ্রি হবে। চলো নেক্সট টপিকে। আচ্ছা, এরপর আমরা যেটা শিখব রেজলিউশন অফ ভেক্টরস। এই রেজলিউশন অফ ভেক্টরস জিনিসটা কি? দেখো, মনে করো একটা ভেক্টর আছে আর, এটাকে আমাদের দুটো ভাগে ভাঙতে হবে। কিরকম? এখানে দুটো ভাগ মানে এখানে দুটো কোঅর্ডিনেট আছে, একটা এদিকে এবং একটা এদিকে, এবং এখানে এই কোঅর্ডিনেট দুটো কিন্তু দেখো এরা হলো পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই ভেক্টর আর কে দুটো, এটাকে কেন রেজলিউশনটা করছি তাহলে বলি। মনে করো তোমার কাছে দুটো ভেক্টর আছে, একটা এদিকে আর একটা মনে করো এদিকে। তাহলে এই যে দুটো ভেক্টর আছে, তাহলে এর দুটো রেজাল্ট্যান্ট তাহলে একটা কমন হতে পারে এরকম। তাহলে যদি দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট যদি একটা কমন ভেক্টর হতে পারে, তাহলে কোনো একটা কমন ভেক্টর এভাবে ভাবাই যেতে পারে এটা দুটো ইন্ডিভিজুয়াল ভেক্টরের কম্বিনেশন। তাহলে আমরা এর আগের পেজে যেটা শিখেছি সেটা হলো দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট শিখেছি। এবার শিখবো যেটা একটা রেজাল্ট্যান্ট দেয়া থাকবে সেটাকে আমরা দুটো ভেক্টরে ভাঙবো। এটা ভাঙার জন্য দেখো কিভাবে করতে হয়। এটা আমার একটা ভেক্টর আর, আচ্ছা, এর এই দিকে হলো একটা কম্পোনেন্ট, ধরে নিলাম এটা এ, আর এই দিকেরটা হলো বি। তার মানে আর আসলে দুটো ভাগে ভাঙবে, একটা এ তে ভাঙবে একটা বি তে ভাঙবে। তো এখানে আমি আনসার লিখেই রেখেছি, দেখতে পাচ্ছ, এ সমান আর কজ আলফা, বি সমান আর সাইন আলফা। প্রথমে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখাবো এটা কিভাবে পাওয়া গেল, তারপর দেখবো এটা কিভাবে মনে রাখতে হয়। এটা কিভাবে পাওয়া গেল খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা আলফা দেখতে পাচ্ছ, আমরা কি করলাম এখান থেকে মনে করো একটা ইমাজিনারি লাইন ড্র করলাম। এখানে যদি ইমাজিনারি লাইন ড্র করি তাহলে এখান থেকে এটুকু হলো আর, এটা হলো এ, এই ডট 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 নিলাম, তাহলে এখান থেকে এটুকু নিশ্চয়ই বি। তাহলে এটা এ, এটা বি আর এটা আর। এই ট্রায়াঙ্গেল থেকে তোমরা দেখো তো কজ আলফা কত হয়? কজ আলফা সবসময় রুলটা কি? কজ আলফা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হলো এখান থেকে এইটুকু মানে এ, অতিভুজ কোনটা? এটা মানে আর। তাহলে এ ইকুয়াল টু কি এলো? আর কজ আলফা আসলো।
আচ্ছা, এটা তো ক্যালকুলেশন করে পেলাম, কিন্তু এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। এটা মনে রাখার উপায় কি? এটা মনে রাখার উপায় সবসময় রাখবে যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলের পাশে যেটা থাকবে সেটা সবসময় কজ আলফা কম্পোনেন্ট হবে। এই যে এটা আর, এইখানে আমার আলফা আছে, তাহলে আলফার পাশে যে কম্পোনেন্ট সেটা দেখো কজ আলফা, আর যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকে সেটা হলো আর সাইন আলফা। তো এক কাজ করি, এটার একটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার হতে পারে। দেখ, এখানে একটা প্রবলেম লেখা আছে, খেয়াল করো। 39 force is aligned at an angle 60 degree with y axis. Calculate its x and y component. ভালো করে পড়ো। একটা 30 ডাইনের বল যেটা y অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, আমাদের এক্স আর ওয়াই উপাংশ বের করতে হবে। তাহলে আগে আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করি। এই হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ। বলেছে কি 30 ডাইন বল, বল তো ভেক্টর রাশি, তাহলে ধরা যাক এইটা হলো আমার ওই 30 ডাইন বল। এটা কিভাবে আছে? at an aligned at an angle 60 degree with y axis, y axis এটা, তার সাথে এই 60 ডিগ্রি কোণে আছে। এবার এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। আমরা আগেই বলেছি অ্যাঙ্গেল যার সাথে থাকবে সেটা হলো কজ কম্পোনেন্ট, অ্যাঙ্গেল যার সাথে থাকবে সেটা হলো কজ কম্পোনেন্ট। তার মানে ওয়াই ইকুয়াল টু হবে 30, 30 হলো আর মানে মেন ভেক্টরটা, কজ 60 ডিগ্রি। তাহলে ওয়াই কম্পোনেন্টটাকে কজ 60 কেন নিলাম? আমরা আগেই দেখেছি বা মনে রাখতে বলেছি, যার সাথে অ্যাঙ্গেল সেটা কিন্তু সবসময় কজ কম্পোনেন্ট। তাহলে আরেকটা যেটা থাকবে সেটা এখানে এক্স, এক্স ইকুয়াল টু তাহলে হবে 30 সাইন 60 ডিগ্রি। এবার কজ 60 হাফ, সাইন 60 √3/2, এবার যা ভ্যালু হবে হবে। তাহলে 30 ইন্টু হাফ, আর এখানে হবে 30 ইন্টু √3/2। এবার তোমাদের বুঝে নিতে হবে, যেমন অপশন থাকবে সেই ওয়াইজ ক্যালকুলেশন হবে। চলো পরের পেজে। আচ্ছা, এরপর যেটা পড়তে হবে, প্রেজেন্টেশন অফ ভেক্টর বাই কোঅর্ডিনেটস। আমরা দেখেছি ভেক্টরকে আই জে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই ভেক্টরকে যে আই জে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আই জে কে মানে কি? আই জে কে মানে হলো, আই হলো এক্স অক্ষের দিক, জে হলো ওয়াই অক্ষের দিক, আর কে হলো জেড অক্ষের দিক। তাই যদি হয়, ধরো আমার কাছে একটা এক্স ওয়াই জেড এরকম কোঅর্ডিনেট আছে, এই কোঅর্ডিনেটের একটা পয়েন্ট আছে পি, যার কম্পোনেন্ট হলো এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমরা যদি এই পি পয়েন্টে পৌঁছাতে চাই, পৌঁছানোর জন্য দেখো এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যেতে হবে, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ যেতে হবে, জেড অক্ষের দিকে জেড পরিমাণ যেতে হবে। তাহলে বলতে পারি যে এই পি পয়েন্টে পৌঁছানোর জন্য একদম ডাইরেক্ট ও থেকে, মানে মূলবিন্দু থেকে, এইটা পি বা আর, ও থেকে পি, বুঝতেই পারছো, এটা ও থেকে পি, এটাকে আমরা আর নাম দিলাম। তাহলে আর ভেক্টর কি হবে? আই এর দিকে মানে এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যেতে হবে, তাই এক্স আই। ওয়াই অক্ষের দিকে তাহলে এই গেলাম এটা, এরপর ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ, তাহলে ওয়াই জে, জেড অক্ষের দিকে কে পরিমাণ, এই জেড পরিমাণ, সেজন্য এটা জেড কে। এর মান কিভাবে বের করব? এটা হলো আর ভেক্টর, আর আর ভেক্টরের মান বের করার নিয়ম হলো মড আর ইকুয়াল টু এই আই জে কে যেগুলো থাকবে তাদের কম, যেটা সহগ থাকবে তাদের স্কোয়ার করে দেবো। এখান থেকে একটা জিনিস বলে রাখি তোমাদের, ধরো যে কোনো ভেক্টর আমরা প্রথমে বলেছিলাম তার দুটো অংশ থাকে, একটা হলো ওর মান বা মড, আর একটা অংশ হলো ওর ক্যাপ, এটাকে বলি আমরা ইউনিট ভেক্টর। তাহলে এখান থেকে বলা যেতে পারে আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই মড আর। তাহলে এই যে আর ভেক্টর বাই মড আর, মানে যেটাকে আর ক্যাপ বা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পেলাম, এখান থেকেও আমাদের অনেক সময় অঙ্ক থাকতে পারে। ধরো তোমাদের কোন একটা ভেক্টর বলে দিল কিছু একটা আই জে কে দিয়ে, দিয়ে বললো ইউনিট ভেক্টরটা কত হবে ক্যালকুলেট করো, সেটা কিরকম হবে চলো একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক।
দেখো, আমাদের বের করতে হবে ইউনিট ভেক্টর। তার জন্য ধরো আমাকে এরকম ভাবে একটা দেওয়া থাকলো, একটা ভেক্টর হচ্ছে আর ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, বলে এটার ইউনিট ভেক্টর ক্যালকুলেট করো। তো এটার যদি ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে হয়, আমাদের প্রথম কাজ হলো এর মড আরটা বের করে নেবো। এই মড আর মানে কি বলেছিলাম, এদের যে সহগগুলো থাকে সেগুলোর স্কোয়ার। তাহলে আই এর সাথে কত আছে এখানে 1, জে এর সাথে 1, কে এর সাথেও 1, তাহলে তিনটে স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু এটা হলো কি 1 1 1 মানে √3। তাহলে আর ক্যাপ যেটা হবে সেটা হবে আর ভেক্টর ডিভাইডেড বাই মড আর। এবার আর ভেক্টর কোনটা, আই প্লাস জে প্লাস কে, তাহলে আই প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই √3। এই হয়ে গেল আমাদের ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের ক্যালকুলেশন। এবার আমরা পরের টপিকে যাব। দেখো, আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে। দেখো, বলছে ইফ অ্যান অবজেক্ট ইজ মুভিং ফ্রম এ টু বি ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, একটা অবজেক্ট মুভিং ফ্রম এ 2 3 5, এটা তো বোঝা যাচ্ছে একটা কোঅর্ডিনেট দেওয়া, টু বি, বিটাকে আবার ভেক্টর দেওয়া। তাহলে মুভিং ফ্রম একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট হতে পারে, এই পয়েন্টটাকে আমরা মানলাম ঠিক আছে কোঅর্ডিনেটে দেওয়া আছে, কিন্তু বি পয়েন্টকে এভাবে দেওয়ার অর্থ কি? এভাবে দেওয়ার অর্থ তোমাদের একবারে বুঝে নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি বি এর কোঅর্ডিনেট 1,2,2 বোঝাচ্ছে। তার মানে আমার একটা অবজেক্ট অ্যাকচুয়ালি এ থেকে বি তে যাওয়া মানে হলো এই কোঅর্ডিনেট থেকে এই 1 2 2 কোঅর্ডিনেটে আসা। তাহলে ডিসপ্লেসমেন্ট কি করে বের করব? একদম সিম্পল ম্যাথামেটিক্স। এইটা এ, এ মানে হলো 2 3 5, এরপর আছে হলো বি, বি হলো 1 2 2। তাহলে এ টু বি ডিসপ্লেসমেন্ট মানে হলো এ থেকে বি এর যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা বের করার যে ফর্মুলা আর ইকুয়াল টু, দেখো নিয়ম খেয়াল করো, সেকেন্ড ওয়ান মাইনাস ফার্স্ট ওয়ান মানে 1 - 2, এটা তো এক্স অক্ষের জন্য, এই অংশটাও এক্স অক্ষের জন্য, তাহলে 1 - 2 এক্স অক্ষের জন্য বলে আই ক্যাপ, প্লাস 2 - 3, 2 - 3 দুটোই কিন্তু ওয়াই অক্ষের জন্য, তাই দুটোর জন্য জে ক্যাপ, প্লাস 2 - 5, এটা হলো জেড অক্ষের জন্য, তাই কে ক্যাপ। তাহলে ফাইনাল ক্যালকুলেশন কি হলো, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এখান থেকে আসছে মাইনাস কে ক্যাপ। এই হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। যদি এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তখন এর একটা মড আর বের করে দিলেই এটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু পেলাম, 2 3 5 1 2 2। হ্যাঁ, এটা কিন্তু 2, এটা কমা ছিল, সরি। চলো পরের পেজে চলে যাই। 2 3 5, এটা 5, এটা যদি 5 হয় তাহলে এটা -3। পরের টপিকে যেটা চলে যাব, এই টপিকটা হলো ডাইরেকশন কোসাইন। এই ডাইরেকশন কোসাইন মানে হলো, আমরা যদি 3D তে মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো একটা ভেক্টর দেখি, তাহলে সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ প্রত্যেকের সাথে কিছু না কিছু অ্যাঙ্গেল করে থাকবে। ধরো আমি বললাম এই হলো আমার একটা ভেক্টর পি ভেক্টর, এটা ও, এদিকে আমরা এক্স জেড ওয়াই ধরে নিলাম, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড। তাহলে এই পি ভেক্টরটা এক্স অক্ষের সাথেও একটা অ্যাঙ্গেলে থাকবে, ওয়াই এর সাথেও একটা অ্যাঙ্গেলে থাকবে, আবার জেড এর সাথেও একটা অ্যাঙ্গেলে থাকবে। আমরা ধরে নিলাম এই ওপি ভেক্টর বা পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে, ওয়াই এর সাথে বিটা অ্যাঙ্গেলে আছে, আর জেড এর সাথে গামা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোর যদি কোসাইন নিই বা কজ নিই, সেই কজগুলোকেই বলে হলো ডাইরেকশন কোসাইন। তাহলে কজ আলফা একটা ডাইরেকশন কোসাইন, কজ বিটা একটা ডাইরেকশন কোসাইন, কজ গামা একটা ডাইরেকশন কোসাইন। এই ডাইরেকশন কোসাইন কিভাবে ক্যালকুলেট করব?
ডাইরেকশন কোসাইন ক্যালকুলেট করতে গেলে তোমার কাছে একটা ভেক্টর দেওয়া থাকবে, ধরো বললো এক্স হলো আমার একটা ভেক্টর, তাহলে এক্স ভেক্টর ইকুয়াল টু সাপোজ আই প্লাস 2j প্লাস 3k। বললো যে এখানে ডাইরেকশন কোসাইন গুলো ক্যালকুলেট করো। কি করতে হবে, ডাইরেকশন কোসাইন কজ আলফা যদি নিই, এই কজ আলফাকে জেনারেলি এল দিয়ে লেখা হয়। এল ইকুয়াল টু ফর্মুলা হলো এক্স বাই আর। এক্স মানে কি, যে ভেক্টরটা থাকবে তার আই এর সাথে যে সহগ থাকবে সেটাই হলো এক্স এর ভ্যালু। তাহলে আই এর সাথে এখানে কত আছে, 1 আছে, তাহলে এইখানে এটা হবে উপরে 1 আর নিচেই কত আর, নিচেই আর মানে এটার মড, তাহলে এখানে আর মানে এখানে এক্স, তাহলে এক্স এর মড ইকুয়াল টু কত হবে, স্কোয়ার রুট অফ আই এর সাথে 1 আছে তাই 1 স্কোয়ার, জে এর সাথে 2 তাই 2 স্কোয়ার, কে এর সাথে 3 তাই 3 স্কোয়ার ইকুয়াল টু, মনে করো এখানে আসলো 1, এটা 4 আর এটা 9, তাহলে √14। তাহলে এটা কি হলো 1/√14। একই রকম ভাবে চলে আসো কস বিটাতে, কস বিটাকে লেখা হয় এম দিয়ে, তো এম ইকুয়াল টু হবে ওয়াই বাই আর, এটা হলো এম এর ফর্মুলা। ওয়াই মানে কি, জে এর সাথে যে সহগটা থাকে সেটা হলো ওয়াই, জে এর সাথে এখানে কত আছে 2 আছে, তাহলে ওপরে হবে 2, নিচেই মড আর তো আগেই √14 বেরিয়েছে। এবার চলে আসো গামা, কস গামা বের করতে গেলে এটার ফর্মুলা হলো, এটাকে লেখা হয় এন দিয়ে, এটার ফর্মুলা হলো জেড বাই আর। জেড মানে কি, কে এর সহগটা হলো জেড, তাহলে ওপরে হলো 3 ডিভাইডেড বাই √14। ওকে, তাহলে এখান থেকে আমরা এল এম এন বের করলাম। আর একটা জিনিস বলে রাখি, এই এল এম এন এর একটা রিলেশন আছে। কি সেই রিলেশন, বলছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এটা যে কোনো এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে এটা নিশ্চয়ই স্যাটিসফাই হবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই ওটা করবো না, আমরা ডাইরেক্ট মুখস্থ রাখবো যে এল এম এন এর মধ্যে এরকম একটা রিলেশন আছে। এই হলো ডাইরেকশন কোসাইন। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেওয়াই আছে প্র্যাকটিসের জন্য, ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন অফ এ। এখানে একটা এ ভেক্টর দেওয়া আছে, দেখো 4i প্লাস 6j প্লাস -5k। যখন ডাইরেকশন কোসাইন বের করতে হবে সবার প্রথমে আমাদের মড এটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে মড এ কত হবে, স্কোয়ার রুট অফ আই এর সাথে আছে 4 তাহলে 4 স্কোয়ার, জে এর সাথে আছে 6 তাহলে 6 এর স্কোয়ার, কে এর সাথে কত আছে -5, তাহলে এটা হবে প্লাস অফ -5 এর হোল স্কোয়ার। তাহলে এটা পুরো এক্সাক্ট ভ্যালু কত আসে, এর ভ্যালু আসে 16 প্লাস 6 স্কোয়ার ইজ 36 আর এটা হলো 25। প্লাস করে দাও এইগুলোকে, দেখো 30 40 50 60 66 72 আর 577। তো এই হলো এ এর ভ্যালু আসলো। এবার আমাদের বের করতে হবে কি ডাইরেকশন কোসাইন মানে এলএমএন। তাহলে প্রথমে এল, এল মানে কিভাবে বের করতে বলেছি, এল মানে কিন্তু কজ আলফা ইকুয়াল টু, এটা আসবে হলো এক্স বাই আর, ফর্মুলা ছিল এক্স এর ভ্যালু কত, এক্স মানে হলো আই এর সাথে যেটা আছে 4, তাহলে 4/√77। একই রকম ভাবে এম কত আসবে, এটা হলো কস বিটা, এটা হলো ওয়াই বাই আর, এটা আসবে কত, জে এর সাথে কত আছে 6, তাহলে এটা হলো 6/√77। একই রকম ভাবে এন কত আসবে, এন ইকুয়াল টু কস গামা ইকুয়াল টু, এটা আসবে জেড বাই আর। তাহলে এখানে কত আছে, কে এর সাথে -5, তাহলে এটা হবে -5/√77। এখানে একটা কথা একটু বলে রাখি তোমাদের, সেটা হলো কখনো কখনো এই জায়গা থেকে আরেকটা অন্যরকম প্রবলেম হয়। এটা যেমন ডাইরেকশন কোসাইন বের করতে দিলে এলএমএন বের করব, কিন্তু কখনো কখনো একটা ভেক্টর দিয়ে বলতেই পারে বলতো এটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে। ধরো এই ভেক্টরটা দিয়েই যদি বলতো যে এটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, তো এটা কি করে বের করতাম, এটা এক্স অক্ষের সাথে কোণ করতে গেলে প্রথমে আমাদের ওই কজ আলফাটাকে নিতে হতো, যে কজ আলফা ইকুয়াল টু 4/√77 করে নিলাম। তাহলে এখান থেকে আলফা কত হবে, এখান থেকে আলফা ইকুয়াল টু হবে
কজ ইনভার্স এই 4/√77। আশা করি বোঝা গেছে। নেক্সট পেজে চলো। নেক্সট পেজে হলো আমরা এতক্ষণ ধরে যে এখানে ছিলাম সেটা হলো ভেক্টর অ্যাডিশনে ছিলাম। এবার চলে আসবো সেটা হলো ভেক্টর সাবট্রাকশন, মানে ভেক্টরের বিয়োগ। তো একদম প্রথমে বলছিলাম যে ভেক্টরের ডাইরেক্টলি বিয়োগ করা যায় না। তাহলে ভেক্টরের যদি ডাইরেক্টলি বিয়োগ না করা যায় তাহলে ভেক্টরের কি করে বিয়োগ করা হয়? ভেক্টরের বিয়োগ আসলে ভেক্টরের যোগের মাধ্যমে করতে হয়। কিভাবে করতে হয়? ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে মনে করো বি, তাহলে এদের যোগ তো এইভাবে করবো, ভেক্টর এ প্লাস বি। কিন্তু ধরো আমাদের বললো যে তোমরা বের করো ভেক্টর এ মাইনাস বি, মানে এ থেকে মাইনাস বি করতে হবে। তাহলে এ মাইনাস বি করতে গেলে আমাদের কাছে একটা সহজ প্রসেস আছে, সেটা হলো এটা এর জায়গাতেই থাকলো, মাইনাস বিটাকে আমরা যদি প্লাস অফ মাইনাস বি লিখি ব্যাপারটা একই থাকে। তাহলে মাইনাস বি মানে কি? মাইনাস বি মানে হলো বি এর অপোজিট ভেক্টর। একদম ফার্স্ট পেজে পড়িয়েছিলাম অপোজিট ভেক্টর কি। তাহলে বি এর অপোজিট ভেক্টর মাইনাস বি, আর এ তো আগে থেকেই আছে। তাহলে যদি আমাদের কোথাও এ মাইনাস বি করতে হয় তাহলে সেকেন্ড যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে প্রথমে অপোজিট ভেক্টরে কনভার্ট করব, করার পর প্রথমটার সাথে প্লাস করে দেবো। প্লাস করা মানে রেজাল্ট্যান্ট করে দেবো। তাহলে যদি আমরা প্রথম ভেক্টরের সাথে প্লাস বা রেজাল্ট্যান্ট করতে চাই তাহলে সেখানে ফর্মুলা তো একই, ওই লজ অফ ট্রায়াঙ্গেল বা ল অফ প্যারালেলোগ্রাম বা ল অফ পলিগন, যার ফর্মুলা আমরা এর আগেই দেখে দিয়েছি। ওকে, তো আমরা এখান থেকে একটুখানি ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব যে ব্যাপারটা কেমন হয়। ধরো আমাদের কাছে এটা একটা অ্যাক্সিস ফ্যাক্সিস এখানে তেনা আছে। তো এখানে আমাদের কাছে ধরো দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ধরো এই হলো আমার এ ভেক্টর, আর একটা মনে করো এইদিকে হলো বি ভেক্টর। আমাদেরকে বলা হলো যে এ মাইনাস বি ক্যালকুলেশন করো। এই এ মাইনাস বি ক্যালকুলেশন করতে গেলে আমরা এখানে দেখিয়ে দিয়েছি আগে যে বি ভেক্টরটাকে প্রথমে অপোজিটে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল মনে করো আলফা, বি এর অপোজিটে কনভার্ট করলে তাহলে মাইনাস বিটা তো এইদিকে হবে। তাহলে এদিকে যদি মাইনাস বি হয় তখন এই অ্যাঙ্গেলটা তো আর আলফা থাকে না, তখন এটা দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যায়। তাহলে আমার যেটা অরিজিনাল, তাহলে এখন কি করতে হবে? আমার তো এ প্লাস অফ মাইনাস বি, মানে এইটা হলো এ, এটা হলো মাইনাস বি, এদের প্লাস মানে এদের রেজাল্টেন্ট, তাহলে সেটা নিশ্চয়ই এদিকে হবে। তাহলে এখন রেজাল্টেন্ট যেটা আর, এটাই হলো অ্যাকচুয়ালি এ মাইনাস বি এর ভ্যালু। তাহলে এই আরটা কিভাবে বের করব? এই আর ইকুয়াল টু একদম জেনারেল ফর্মুলা স্কোয়ার রুট অফ, তাহলে এখন এটা এই আছে লিখলাম এ স্কোয়ার প্লাস বিটা বি আছে বি স্কোয়ার প্লাস 2ab কজ। এখানে কিন্তু এবার এই যে দুটো ভেক্টর এ আর বি, এদের মধ্যে কিন্তু এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাঙ্গেল আগে ছিল আলফা, এখন হয়ে গেছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন এখানে বসিয়ে দেবো কজের 180 মাইনাস আলফা। তাহলে যদি এটা 180 ডিগ্রি মাইনাস আলফা করি তাহলে এটা কি হবে না, আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। আশা করি এ পর্যন্ত কোনো ডাউট নেই। আচ্ছা, এবার আমরা যেটা করব, এর অ্যাপ্লিকেশনটা কিরকম হয়। এর অ্যাপ্লিকেশনটা যেটা হয় সেটা হয় রিলেটিভ ভেলোসিটি। বলা হচ্ছে কিরকম দেখো, এই রিলেটিভ ভেলোসিটি বিষয়টা কি? রিলেটিভ ভেলোসিটি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তোমাকে বলা হলো একটা অ্যারোপ্লেন এই লাইন বরাবর চলছে। আচ্ছা, এটা ডিরেকশন হিসাব করে বলি। ধরো এইদিকে হলো নর্থ, এদিকে হলো সরি এইদিকে নর্থ, এদিকে সাউথ, এটা হলো ইস্ট, এদিকটা মনে করো ওয়েস্ট। এক্সাম্পলটা এরকম বলা হচ্ছে, ধরো একটা হেলিকপ্টার ইস্ট ডাইরেকশনে এইদিকে ধরো 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে।
একটা এটা হলো হেলিকপ্টার, তাই আপাতত এটাকে এইচ দিয়ে লিখলাম। এবার মনে করো একটা অ্যারোপ্লেন ধরো নর্থে যাচ্ছে, এবং অ্যারোপ্লেনের স্পিড মনে করো 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে হেলিকপ্টার যাচ্ছে হলো 30 কিলোমিটার/আওয়ারে, অ্যারোপ্লেন যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ারে, এগুলো কিন্তু এদের নিজেদের ইন্ডিভিজুয়াল স্পিড বা ভেলোসিটি। তার মানে যে লোকটা হেলিকপ্টারের মধ্যে বসে আছে সে তার স্পিড দেখতে পাচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর যে লোকটা অ্যারোপ্লেনে বসে আছে সে তার স্পিড দেখতে পাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। এখানে কোশ্চেনটা যেটা হবে এরকম যে হেলিকপ্টারে বসে থাকা একজন লোক অ্যারোপ্লেনকে কি স্পিডে দেখতে পাবে। তাহলে তখনই আসে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, মানে কি হলো একজনের রেসপেক্টে আর একজনের কি স্পিড, এটা হলো রিলেটিভ স্পিড বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে আমাদের এখানে কি হলো কোশ্চেনটা বললাম, কোশ্চেন বললাম আমরা বের করব হেলিকপ্টারের রেসপেক্টে অ্যারোপ্লেনের ভেলোসিটি বা স্পিড। তাহলে হেলিকপ্টারের রেসপেক্টে যদি এর ভেলোসিটি বের করতে হয়, তাহলে হেলিকপ্টারের রেসপেক্টে সবসময় মাথায় রাখতে হবে যার রেসপেক্টে সে সব সময় মাইনাসে আসবে। তাহলে যেহেতু হেলিকপ্টারের রেসপেক্টে স্পিড বের করতে হবে, তাহলে প্রথমে -h নিলাম এদিকে। তাহলে অ্যারোপ্লেনের ছিল এইদিকে, হেলিকপ্টারটাকে অপোজিট করলাম, তাহলে এটা হয়ে গেল 30 কিলোমিটার/আওয়ার। তাহলে মূল বিষয়টা কি ছিল, রেজাল্টেন্টটাই নিতে হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি হলো এই 40 আর এই 30-র রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্ট কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা একটু পরে আসছি। এই জায়গাটা আমি আরেকটুখানি রিপিট করে দিচ্ছি, আবারও বলছি, যার রেসপেক্টে অন্য আরেকজনের স্পিড বা ভেলোসিটি বের করতে হবে, যার রেসপেক্টে করতে হবে সে হলো ওই ভেক্টরের যে সাবট্রাকশন, সেই ভেক্টর সাবট্রাকশনের সেকেন্ড ওয়ান হলো সে। তার মানে কি হচ্ছে, এখানে হেলিকপ্টারের রেসপেক্টে বের করতে হবে, তাই হেলিকপ্টারটাকে আমরা মাইনাস মানে লেফট সাইডে ক্যালকুলেট করে নিলাম। এবার কি করতে হবে, রিলেটিভ ভেলোসিটি, তার মানে এবার ওকে মাইনাসে করার পর ওই অরিজিনাল যে ভেক্টরটা আছে মানে অ্যারোপ্লেনের, তার সাথে এবার রেজাল্টেন্ট দেবো। তাহলে এবার এখান থেকে রেজাল্টেন্টের ফর্মুলা কি হবে, আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এখানে আলফা তো 90 ডিগ্রি, তাহলে কজ 90 জিরো থাকছে, কজ 90 যখন জিরো হচ্ছে এটাকে আর দেখার দরকার নেই, তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এই পর্যন্ত হলো। এখান থেকে যা ভ্যালু আসছে সেটা ধরো তোমরা ক্যালকুলেট করে নিলে। এরপর যেটা করতে হবে সেটা হলো কোন দিকে যাচ্ছে, মানে হেলিকপ্টারে থাকা লোক অ্যারোপ্লেনকে কোন দিকে দেখবে যে উড়ে যাচ্ছে। অরিজিনালি কিন্তু এ যাচ্ছে ইস্টে, এ যাচ্ছে নর্থে, কিন্তু হেলিকপ্টারে বসে থাকা লোক কিন্তু একে নর্থে যেতে দেখবে না। কোন দিকে যেতে দেখবে, ও দেখবে এই দিকে যেতে। তাহলে এই দিক মানে এটা কোন দিক, এই দিক বের করতে গেলে আমাদের তখন আবার ভেক্টরের যে ডাইরেকশন বা অ্যাঙ্গেলের ফর্মুলাকে ইউজ করতে হবে। তো ভেক্টরের ডাইরেকশন বা অ্যাঙ্গেলের ফর্মুলা কিরকম, আমি ধরে নিলাম এই জায়গাতে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, ধরো এই অ্যাঙ্গেলটা হলো থিটা। তাই ট্যান থিটা ইকুয়াল টু, একদম আগে একদম প্রথম দিকের সেকেন্ড বা থার্ড পেজ খুলে একটুখানি দেখে নেবে, মানে ভিডিও একটু ব্যাক করে দেখে নেবে ফর্মুলা। ট্যান থিটা ইকুয়াল টু, এটা কার সাথে অ্যাঙ্গেল বের করছি, 40-র সাথে না 30-র সাথে। মনে করো আমি বের করতে চাইছি হলো নর্থের সাথে কত অ্যাঙ্গেল করে যাচ্ছে। তাহলে নর্থ মানে কোন দিকে, এইদিকে, এইদিকে মানে 40 কিলোমিটার। তাহলে যেহেতু 40-র সাথে অ্যাঙ্গেল, এখানে 40 সিঙ্গেল থাকবে প্লাস, তাহলে আরেকজনকে আছে 30, তাহলে এখানেও 30, এখানেও 30। ট্যান কে মনে রাখার সুবিধার জন্য বলেছিলাম এখানে সাইন লিখবো, এখানে কজ লিখবো। আর অরিজিনাল ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। কজ 90 0, সাইন 90 1। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এখান থেকে থাকছে ওপরে 30, নিচেই 40, 0 0 যদি তুলে দাও তাহলে কি হলো, ট্যান থিটা ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে পেলাম থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ 3/4। তাহলে আমরা যখন আনসার ভাববো বা বলবো তখন বলবো যে এটা নর্থ ডাইরেকশনের সাথে ট্যান ইনভার্স 3/4 অ্যাঙ্গেল করে কি হচ্ছে আমার অ্যারোপ্লেনটা যাবে। এই যাবে মানে অ্যারোপ্লেন অরিজিনালি নর্থে যাচ্ছে, তাহলে এই যে এতটা অ্যাঙ্গেল করে এদিকে যাচ্ছে, এটা কেন যাচ্ছে, এটা মনে হচ্ছে যেন যাচ্ছে, কার মনে হচ্ছে না, হেলিকপ্টারে থাকা লোকটার মনে হচ্ছে। তাহলে এটাই হলো রিলেটিভ ভেলোসিটি। ওকে।
তাহলে আমাদের ভেক্টরের প্রথম ক্লাসে আমরা এটুকু পড়লাম। এর পরের অংশ থেকে আমরা ভেক্টর প্রোডাক্ট থেকে শুরু করব, স্কেলার বা ভেক্টর প্রোডাক্ট। সেই স্কেলার বা ভেক্টর প্রোডাক্টও কিন্তু 9, 10 এবং 11, 12 দুটো ক্লাসের জন্যই থাকবে, এবং ওই দুটো ক্লাসের পরের ক্লাসটার মোর দ্যান 60% 9, 10 এর জন্য। লাস্ট 40% যে অংশটা থাকবে সেই অংশটা হবে হলো 11, 12 এর জন্য। তো আজকে প্রথম ক্লাস এইটুকুই, তোমরা পরের ক্লাসে দেখে নাও।